এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আরব মিত্রদের এতিম করলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের চোখেও অন্ধকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দীর্ঘ বৈরিতা ভুলে অবশেষে এক ভার্চুয়াল টেবিলে বসলেন মার্কিন ও ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের এই আকস্মিক সমঝোতায় অবসান ঘটল 3 মাস ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে স্বাক্ষরিত এই অন্তর্বর্তীকালীন চুক্তিকে কেন্দ্র করে এখন বিশ্বজুড়ে চলছে তুমুল তোলপাড়। আর এতেই এতিম হয়ে পড়ল যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা, সেই সঙ্গে ইসরায়েলও চোখে অন্ধকার দেখছে। এদিকে ওয়াশিংটনের কড়া নির্দেশে লেবাননের যুদ্ধ থামাতে বাধ্য হলো ইসরায়েল। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার বিকেল 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হন, আহত হন অন্তত 33 জন। বিপরীতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে 4 সেনা হারিয়েছে আইডিএফ। এদিকে ইরান চুক্তি করেই চীন রাশিয়াকে ট্রাম্পের ধন্যবাদ। ট্রাম্প কাণ্ডে অবাক হলো অনেকেই। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজনীতি রঙ্গমঞ্চে এক নতুন কাণ্ড। ফ্রান্সের এভিয়ান লেবেইন্স শহরে G7 শীর্ষ সম্মেলনের উত্তাপের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক নাটকীয় মন্তব্য করলেন। ইরান, মার্কিন ও ইসরায়েলি সংঘাতের সেই অগ্নিগর্ভ সময়ে পর্দার আড়ালে থাকা চীন ও রাশিয়াকে তিনি ধন্যবাদ দিলেন নিরপেক্ষ থাকার জন্য। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ট্রাম্প অকপটেই স্বীকার করে নিলেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে তার কঠিন প্রচেষ্টায় বেইজিং বা মস্কো কোনো কাঁটা হয়ে দাঁড়ায়নি। তাঁর ভাষ্যমতে যে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন চাইলে পরিস্থিতিকে অনেক বেশি জটিল ও দুর্বিষহ করে তুলতে পারতেন, কিন্তু তারা তা করেনি। এই বিরল কৃতজ্ঞতা প্রকাশে ট্রাম্প স্পষ্ট করলেন যে এই দুই বিশ্বনেতার সংযত আচরণই আসলে পরিস্থিতিকে আয়ত্তে রাখতে সাহায্য করেছিল। এদিকে কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখালো আমেরিকা, রাগে ফসছে ভারত। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে উপস্থাপন করলো মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারতে। কিন্তু কেন এমন দাবি করলো মার্কিন বাহিনী? এদিকে পাক ভারতে পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন, সুইচ টিপলেই ধ্বংস হবে পাকিস্তান ও চীন। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে এবার পারমাণবিক অস্ত্রের খেলা শুরু করেছে ভারত। পাকিস্তান আর চীনের সাথে টক্কর দিতে প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক অস্ত্র গবেষণা সংস্থা সিপ্রির প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এতদিন আলাদা সংরক্ষণ করা হলেও এখন কিছু পারমাণবিক অস্ত্র যে কোনো মুহূর্তে ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে। ভারতের এই পদক্ষেপে বাড়ছে কৌশলগত চাপ, বিশেষ করে পাকিস্তান ও চীনের উপর। প্রশ্ন উঠছে, এটি কি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, নাকি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ভারতের নতুন শক্তি প্রদর্শনের বার্তা? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানের প্রক্সি যোদ্ধাদের দুর্বল করে তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, কিন্তু পারস্যের জাদুকরেরা দাবার বোর্ডে এমন চাল চালবে তা বোধহয় পেন্টাগনও স্বপ্নেও ভাবিনি। না কোনো বিশাল সেনাবাহন, না কোনো চেনা গোষ্ঠী, সম্পূর্ণ গোপনে ছদ্মনামে মাত্র 10 জনের এক একটি সুপার সেল দিয়ে পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দিচ্ছে তেহরান। মার্কিন ঘাঁটি থেকে শুরু করে তেল সমৃদ্ধ উপসাগরের দেশগুলো কোথায় আঘাত আসছে কেউ টের পাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলকে সোজা ভাষায় হুমকি দিয়ে হোয়াইট হাউস বলছে, বেশি বাড়াবাড়ি করো না, ট্রাম্পের সাথে পাঙ্গা নিলে একেবারে নিঃস্ব হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের। আর অপর খবরটি হচ্ছে, ইসরায়েলি হামলায় লেবাননে 18 জন নিহত। যখন কড়া হুঁশিয়ারি দিচ্ছে তখন ইতিমধ্যে 18 জন নিহত হয়েছে লেবাননে। ইসরায়েল বলছে যে তারা এই শান্তি চুক্তিতে যে লেবাননের অংশটা যুক্ত করা হয়েছে তার সাথে তারা সম্পৃক্ত না। তারা তাদের মতো করে তাদের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় তারা করবে। দক্ষিণ লেবাননে তাদের অবস্থান তারা ছাড়বে না। তো সেই কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরান চুক্তি সমঝোতা স্মারক মেনে নেওয়ার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। এবং একই সঙ্গে জেডি ভ্যান্স বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ বৈরিতা ভুলে অবশেষে এক ভার্চুয়াল টেবিলে বসলেন মার্কিন ও ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের এই আকস্মিক সমঝোতায় অবসান ঘটল 3 মাস ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে স্বাক্ষরিত এই অন্তর্বর্তীকালীন চুক্তিকে কেন্দ্র করে এখন বিশ্বজুড়ে চলছে তুমুল তোলপাড়। আর এতেই এতিম হয়ে পড়ল যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা, সেই সঙ্গে ইসরায়েলও চোখে অন্ধকার দেখছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি রাষ্ট্রপ্রধানের সঙ্গে এমন সরাসরি চুক্তি সইয়ের ঘটনা ঘটল। চুক্তির সমর্থকরা এটিকে শতাব্দীর সেরা চুক্তি বলে উল্লাস প্রকাশ করলেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে। তেল আবিব থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এখন চরম উদ্বেগ আর আতঙ্কের ছায়া। তেহরানের প্রতিদ্বন্দ্বীদের কাছে এই চুক্তি যেন এক শতাব্দীর অভিশাপ, যা এই অঞ্চলে ইরানের ক্ষমতা ও বৈধতাকে বহু গুণ বাড়িয়ে দেবে। 14 দফার এই চুক্তির সবচেয়ে বড় ও তাৎক্ষণিক প্রভাব পড়েছে যুদ্ধবিধ্বস্ত লেবাননে। সেখানে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রেখে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হয়েছে। মূল লক্ষ্য হলো একটি স্থায়ী সমাধানের পথ খোঁজা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর ইস্যুগুলোর দীর্ঘ
দীর্ঘমেয়াদী ফয়সালা করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেওয়ার মতো অবস্থায় ছিল না, অন্যদিকে ট্রাম্পেরও নতুন কোনো যুদ্ধের তাড়না ছিল না, আর সেই সমীকরণ থেকেই জন্ম নিল এই চুক্তি। তবে এই চুক্তিকে একটি কৌশলগত মহাবিপর্যয় হিসেবে দেখছে ইসরায়েল। তেল আবিবের বিশ্লেষকদের দাবি, যে লড়াই শুরু হয়েছিল ইরান সরকারকে উৎখাত কিংবা চরম দুর্বল করার লক্ষ্য নিয়ে, আমেরিকার এই পিছুটানে তা উল্টো তেহরানকে এক আন্তর্জাতিক বৈধতা এনে দিল। ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে প্রভাব ছিল, এই চুক্তি সেই সীমাবদ্ধতাকেও স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। ইসরায়েলের প্রধান ক্ষোভের জায়গা হলো এই চুক্তিতে তাদের কোনো মৌলিক দাবিই পূরণ করা হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ কিংবা তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার কোনো নির্দেশনা এতে রাখা হয়নি। উল্টো লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে এই চুক্তির বেড়াজালে আটকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ওয়াশিংটন যে ইসরায়েলকে সাথে নিয়ে তেহরানের পতন ঘটাতে চেয়েছিল, সেই মিশনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ কেড়ে নিয়েছে 7,000-এরও বেশি মানুষের প্রাণ, যার মধ্যে ছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃবৃন্দ। এই যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ে তেলের দাম, তৈরি হয় খাদ্য সংকটের তীব্র আশঙ্কা। তবে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে ইরান এখন সুবিধাজনক অবস্থানে। ধাপে ধাপে নিষেধাজ্ঞা থেকে মুক্তি, পুনরায় তেল রপ্তানির সুযোগ আর দেশ পুনর্গঠনের বিশাল তহবিল পেতে যাচ্ছে তেহরান। এদিকে লেবাননের ক্ষমতার ভারসাম্য এখন পুরোদমে ইরানের দিকেই হেলে পড়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যেখানে তাদের নিজস্ব সার্বভৌমত্ব নিয়ে ইরানের দর কষাকষির বিরোধিতা করেছিলেন, সেখানে হিজবুল্লাহ সমর্থিত গোষ্ঠীগুলো এই চুক্তিকে স্বাগত জানাচ্ছে। সবচেয়ে বেশি আতঙ্ক আর নিরাপত্তাহীনতা ছড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতে, যারা এই যুদ্ধের পুরোটা সময় কেবল দর্শক হয়েছিল। আমেরিকার সুরক্ষার উপর আস্থা হারিয়ে এখন তারা বাধ্য হচ্ছে অঞ্চল জুড়ে ইরানকে একটি স্থায়ী শক্তি হিসেবে মেনে নিতে। তবে বিশ্লেষকরা বলছেন, আসল পরীক্ষা এখনো বাকি। ট্রাম্পের এই চুক্তিকে নস্যাৎ করতে ইসরায়েল শেষ পর্যন্ত কি চাল চালে কিংবা পারমাণবিক আলোচনা কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভাগ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে বৃহস্পতিবার সমঝোতা স্মারকে সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। চুক্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, হিজবুল্লাহর 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এসব হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করে আইডিএফ। পরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। গাইডেড মিসাইল দিয়ে 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করে তারা। হামলার পর তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। এছাড়া শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনাও স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলকে হামলা বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। শুক্রবার বিকেল 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। এর আগে পুরো লেবানন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির। লেবাননের দক্ষিণাঞ্চলে 4 ইসরায়েলি সেনা নিহতের প্রতিক্রিয়ায় একথা বলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক এই মন্ত্রী। রাজনীতির রঙ্গমঞ্চে এক নতুন কাণ্ড। ফ্রান্সের এভিয়ান লে বেইন্স শহরে G7 শীর্ষ সম্মেলনের উত্তাপের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক নাটকীয় মন্তব্য করলেন। ইরান, মার্কিন ও ইসরায়েলি সংঘাতের সেই অগ্নিগর্ভ সময়ে পর্দার আড়ালে থাকা চীন ও রাশিয়াকে তিনি ধন্যবাদ দিলেন নিরপেক্ষ থাকার জন্য। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ট্রাম্প অকপটেই স্বীকার করে নিলেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে তার কঠিন প্রচেষ্টায় বেইজিং বা মস্কো কোনো কাঁটা হয়ে দাঁড়ায়নি। তাঁর ভাষ্যমতে যে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন চাইলে পরিস্থিতিকে অনেক বেশি জটিল ও দুর্বিষহ করে তুলতে পারতেন, কিন্তু তারা তা করেনি। এই বিরল কৃতজ্ঞতা প্রকাশে ট্রাম্প স্পষ্ট করলেন যে এই দুই বিশ্বনেতার সংযত আচরণই আসলে পরিস্থিতিকে আয়ত্তে রাখতে সাহায্য করেছিল। ট্রাম্পের এই মন্তব্য যেন রাজনৈতিক মহলে এক প্রবল বিস্ময়ের জন্ম দিয়েছে। যেখানে সাধারণত ট্রাম্পের প্রশাসনের সাথে চীন ও রাশিয়া টানাপোড়েন সর্বজন বিদিত, সেখানে ইরানের ইস্যুতে এমন প্রশংসাসূচক বক্তব্য একেবারেই অপ্রত্যাশিত। জাপানের মতো ঘনিষ্ঠ মিত্রদের কঠোর সমালোচনার বিপরীতে এই দুই প্রতিদ্বন্দ্বীর প্রতি এমন নমনীয়তা ট্রাম্পের কূটনীতির এক অনুরূপকেই যেন উন্মোচিত করছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের পেছনে রয়েছে অনেক গভীর ও জটিল হিসাব নিকাশ। গোয়েন্দা তথ্যে অনেকবারই উঠে এসেছে যে বেইজিং গোপনে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইরানের জ্বালানি তেল কিনেছে। কিন্তু ট্রাম্প দাবি করলেন ভিন্ন কথা। তার মতে প্রেসিডেন্ট শি জিনপিং বরং এই সংকট নিরসনে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং বড় কোনো সমরাস্ত্র ইরানের হাতে পৌঁছতে বাধা দিয়েছেন। নাটকীয়তার রেশ এখানেই শেষ নয়। ট্রাম্পের কল্পনায় যেন ভেসে উঠেছে এক অন্য দৃশ্য, যেখানে চীন বা রাশিয়া চাইলেই তাদের যুদ্ধজাহাজ আর সমরাস্ত্রের বহন নিয়ে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে পারত। তবে তারা তা করেনি। ট্রাম্পের দাবি, জিনপিং তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন এবং এই সংঘাতের অবসানে নিজের প্রভাবকে ইতিবাচকভাবে ব্যবহার করেছেন তিনি। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র অনেকটা কৌশলী সুরে দাবি করলেন তাদের অবস্থান সবসময় শান্তির পক্ষে এবং যুদ্ধ বন্ধের জন্য তারা নিরলস কাজ করে গেছেন। অথচ এই দাবির আড়ালে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে রয়ে গেল ধোঁয়াশা। রুশ দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না আসলেও বৈশ্বিক রাজনীতিতে এই মৌনতা যেন আরো বড় রহস্যের জন্ম দিচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহ যেন এক থ্রিলার গল্পের মোড়কে বাঁকা। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে বিশ্বমঞ্চে ট্রাম্পের এই অদ্ভুত নাটকীয় বন্ধুত্বের হাতছানি। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এখন এক নতুন পরীক্ষার মুখে। মিত্রদের প্রতি কঠোর আর প্রতিদ্বন্দ্বীদের প্রতি নমনীয়। ট্রাম্পের এই অবস্থান সামনের দিনগুলোতে কি ধরনের রাজনৈতিক ভূমিকম্প তৈরি করবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে ট্রাম্প মোদি বৈঠকের পরদিনই মার্কিন সামরিক মানচিত্র ঘিরে নতুন কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্যাসিফিক কমান্ডের প্রকাশিত একটি মানচিত্রে পুরো কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীনকেও ভারতের বাইরে দেখানো হয়েছে। আর এই
এই মানচিত্র প্রকাশের পর থেকেই ভারতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, কারণ ভারত বারবারই জম্মু কাশ্মীর এবং আকসাই চীনকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। মূলত এই বিতর্কের শুরু হয় মার্কিন সামরিক কমান্ডের নাম পরিবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ইন্দো প্যাসিফিক কমান্ডো নামে পরিচিত সংস্থাটি আবারও প্যাসিফিক কমান্ডো নামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্তের ঘোষণা দিতে গিয়েই তারা এরিয়া অফ রেসপন্সিবিলিটি বা AOR মানচিত্র প্রকাশ করে। সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে সরাসরি পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। শুধু তাই নয়, আকসাই চীনকেও ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়। ফলে মানচিত্রটি প্রকাশের পরপরই বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভারতের আপত্তির মূল কারণ এখানেই। সাধারণত কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা একটি সতর্ক অবস্থান অনুসরণ করে। তারা নিয়ন্ত্রণ রেখাকে আলাদা চিহ্ন দিয়ে দেখায়, তবে অঞ্চলটির মালিকানা নিয়ে তারা কোনো সরাসরি অবস্থান নেয় না। কিন্তু এবারের মানচিত্রে সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি, বরং বিতর্কিত অঞ্চলগুলোকে নির্দিষ্ট দেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ফলে নয়াদিল্লির মতে এটি শুধু একটি সাধারণ মানচিত্রগত পরিবর্তন নয়, বরং যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে। পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টিকে সার্বভৌমত্বের প্রশ্নে বড় ধরনের কূটনৈতিক অবমাননা হিসেবে বর্ণনা করছে। তারা মোদী সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের দাবি জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছে বহু ভারতীয় বিশ্লেষক, সাবেক কর্মকর্তা এবং সাধারণ নাগরিক। তাদের বক্তব্য, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বহুদিনের এবং সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে প্রকাশিত এক মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। তখন আবার ক্ষোভ জানিয়েছিল পাকিস্তান। ফলে কাশ্মীর প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন উপস্থাপন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে বিতর্ক, আলোচনা এবং উত্তেজনা জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে এবার পারমাণবিক অস্ত্রের খেলা শুরু করেছে ভারত। পাকিস্তান আর চীনের সাথে টক্কর দিতে প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক অস্ত্র গবেষণা সংস্থা সিপ্রির প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এতদিন আলাদা সংরক্ষণ করা হলেও এখন কিছু পারমাণবিক অস্ত্র যে কোনো মুহূর্তে ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে। ভারতের এই পদক্ষেপে বাড়ছে কৌশলগত চাপ, বিশেষ করে পাকিস্তান ও চীনের উপর। প্রশ্ন উঠছে, এটি কি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নাকি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ভারতের নতুন শক্তি প্রদর্শনের বার্তা? দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মোদী প্রশাসন। প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড অপারেশনাল অবস্থায় মোতায়েন করেছে ভারত। আন্তর্জাতিক অস্ত্র গবেষণা সংস্থা সিপ্রির সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। দীর্ঘদিন ধরে ভারতের পারমাণবিক নীতি ছিল ভিন্ন। দেশটি সাধারণত পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র আলাদা স্থানে সংরক্ষণ করত। ফলে যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে এসব অস্ত্র তাৎক্ষণিকভাবে ব্যবহারের সুযোগ থাকত না। কিন্তু সিপ্রির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেডকে এমন অবস্থায় রাখা হয়েছে যা প্রয়োজনে দ্রুত নিক্ষেপ করা সম্ভব। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং ভারতের সামরিক প্রস্তুতির মানসিকতা ও কৌশলগত অবস্থানেরও বড় পরিবর্তন। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা এবং চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সিপ্রির তথ্য অনুযায়ী 2026 সালের শুরুতে ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল প্রায় 190টি। এর মধ্যে কিছু ওয়ারহেড এখন স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, ভূগর্ভস্থ সাইলো এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ ভারতের পারমাণবিক ট্রায়াড এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কার্যকর ও প্রস্তুত। সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে পাকিস্তান, কারণ দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধের ইতিহাস রয়েছে এবং কাশ্মীর ইস্যুতে উত্তেজনা এখনো বিদ্যমান। ভারতের এই নতুন সক্ষমতা পাকিস্তানের নিরাপত্তা পরিকল্পনার উপর সৃষ্টি করতে পারে বাড়তি চাপ। অন্যদিকে চীনের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে লাদাখ সীমান্তে উত্তেজনা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতার কারণে ভারতের সামরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। ভারতের পারমাণবিক অস্ত্র মোতায়েনের এই নতুন ধাপ চীনের কৌশলগত হিসাব নিকাশেও প্রভাব ফেলতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে ভারত, অর্থাৎ আগে থেকে পারমাণবিক হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে দেশটি। কিন্তু যুদ্ধ না থাকলেও কিছু ওয়ারহেডকে প্রস্তুত অবস্থায় রাখা স্পষ্টভাবে দেখাচ্ছে যে এখন দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর পথে এগোচ্ছে নয়াদিল্লি। ভারতের এই পদক্ষেপ কি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নাকি পাকিস্তান ও চীনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো অঞ্চল। আর ইসরায়েল ভেবেছিল ইরানের প্রক্সি যোদ্ধাদের দুর্বল করে তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, কিন্তু পারস্যের জাদুকরেরা দাবার বোর্ডে এমন চাল চালবে তা বোধহয় পেন্টাগনও স্বপ্নেও ভাবেনি। না কোনো বিশাল সেনাবাহন, না কোনো চেনা গোষ্ঠী, সম্পূর্ণ গোপনে ছদ্মনামে মাত্র 10 জনের একটি সুপার সেল দিয়ে পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দিচ্ছে তেহরান। মার্কিন ঘাঁটি থেকে শুরু করে তেল সমৃদ্ধ উপসাগরের দেশগুলো কোথায় আঘাত আসছে কেউ টের পাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলকে সোজা ভাষায় হুমকি দিয়ে হোয়াইট হাউস বলছে, বেশি বাড়াবাড়ি করো না, ট্রাম্পের সাথে পাঙ্গা নিলে একেবারে নিঃস্ব হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কি তবে চিরতরে বদলে যাচ্ছে? ইরানের এই অবিশ্বাস্য কামব্যাকের গোপন রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
ইরাকে ইরানের নতুন গোপন সেল, পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলার ছক। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর শক্তি ব্যাপকভাবে খর্ব হয়েছে। এই পরিস্থিতিতে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে এক নতুন কৌশল নিয়েছে ইরানের সামরিক বাহিনী। মার্কিন বাহিনী মোতায়েনে থাকা পারস্য উপসাগরের দেশগুলোতে চোরাগোপ্তা হামলা চালাতে তারা ইরাকের মাটিতে সম্পূর্ণ গোপন ও নতুন কয়েকটি সামরিক সেল গঠন করেছে। চিরাচরিত মিলিশিয়া নেটওয়ার্ককে এড়িয়ে সম্পূর্ণ ভিন্ন কমান্ডে গঠিত এই বিশেষ সেলগুলোর মূল লক্ষ্য হলো হামলার পেছনে যেন কোনোভাবে ইরানের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া যায়। ইরাকি গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী ইরানের সামরিক বাহিনী সরাসরি নিয়ন্ত্রণে থাকা এমন 3-4টি গোপন সেল ইতিমধ্যে তাদের মিশন শুরু করেছে। অত্যন্ত দক্ষ ও বাছাই করা 10 জন করে ইরাকি শিয়া মুসলিম যোদ্ধা নিয়ে প্রতিটি সেল গঠিত হয়েছে। আপনারা জানেন ইরাকে 33%-এরও বেশি শিয়া অধ্যুষিত এলাকা রয়েছে। গত 20 এপ্রিল থেকে 17 মের মধ্যে এই সেলগুলো ইরাকের দক্ষিণাঞ্চলীয় মরুভূমি এলাকা থেকে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে অন্তত 7টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের মার্কিন সেনা মোতায়েন থাকা আলী আল সালেম বিমান ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক টার্মিনালে 3টি হামলা চালানো হয় এবং বাকি 4টি ড্রোন মাঝ আকাশে প্রতিহত করা হয় বলে খবর পাওয়া গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই নতুন রণকৌশলের পেছনে সুনির্দিষ্ট অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ রয়েছে। ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিপর্যয় এবং 2024 সালের শেষে সিরিয়ার বাশার আল আসাদের পতনের ফলে ইরাকি মিলিশিয়াদের প্রধান অস্ত্র সরবরাহ রুট বন্ধ হয়ে গেছে। চতুর্মুখী সংকটে থাকা ইরান এখন বিশাল সেনাবহরের পরিবর্তে ছোট, চরম, আদর্শবাদী ও কম খরচে পরিচালনাযোগ্য ক্যাডার ভিত্তিক দল তৈরিতে বাধ্য হচ্ছে। এছাড়া ইরাকের মূলধারার ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর থেকে মার্কিন চাপ কমাতে এবং তেহরানের উপর যাতে সরাসরি দায় না আসে সেই জন্য এই ছদ্মনামধারী সেলগুলো ব্যবহার করা হচ্ছে, কারণ এভরিথিং ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্প্রতি একটি ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হলেও তাতে আঞ্চলিক সশস্ত্র মিলিশিয়া বা প্রক্সি গ্রুপগুলোর বিষয়ে কোনো সমাধান আসেনি। এই পরিস্থিতি ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদির জন্য মস্ত বড় অগ্নি পরীক্ষা হিসাবে সামনে দেখা দিয়েছে। ক্ষমতা নেওয়ার পরপরই এই গোপন সেলের ড্রোন হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভারসাম্য রক্ষা এবং উপসাগরীয় ধনী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টাকে ঝুঁকিতে ফেলেছে। ইতিমধ্যে কুয়েত, সৌদি ও আমিরাত এসব হামলার প্রতিবাদ জানালে প্রধানমন্ত্রী জাইদি মার্কিন দূতের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এবং ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আঞ্চলিক শান্তি বিনষ্ট করতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু ইরাকে তো আগে ইসরায়েল তাদের গোপন ঘাঁটি থেকে ইরানে হামলা চালিয়েছিল। সে বিষয়ে প্রেসিডেন্ট কি পদক্ষেপ নেবে সেটা সময় বলে দেবে। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্সের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে হওয়া নতুন চুক্তি মেনে চলার জন্য ইসরায়েল সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ এক ব্রিফিংয়ে তিনি মনে করিয়ে দেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রে তাদের একমাত্র শক্তিশালী বন্ধু হিসেবে অবশিষ্ট রয়েছে। বাকি সবাই দূরে সরে গেছে, কারণ ইসরায়েল এরকম ব্যবহারই করছে। প্রায় 4 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলি নেতৃত্বের সম্পর্ক কতটা তিক্ত হয়েছে, জেডি ভান্সের এই মন্তব্য তারই প্রকাশ্য প্রমাণ। ভান্স তার ব্রিফিংয়ে মূলত ইরানের সঙ্গে হওয়া মার্কিন সমঝোতা স্মারকের পক্ষে সাফাই গান। এই চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল সরাসরি পক্ষ না হলেও তাদের লেবাননে হামলা বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইরান বন্ধ থাকা হরমুজ প্রণালী খুলে দিতে এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অপরিশোধিত তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 60 দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত ইরানের অর্থনীতির পুনর্বাসনের জন্য 30,000 কোটি মানে $300 বিলিয়ন তহবিল গঠনের দিকে যেতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, সমঝোতা স্মারকের লেবানন সংক্রান্ত অংশটি মেনে চলতে ইসরায়েল কোনোভাবে বাধ্য নয়। নেতানিয়াহু নিজে এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও তার অনুগত ইসরায়েলি গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিনিধিদের তীব্র সমালোচনা করছে। এমনকি আর্থিক সুবিধার বিনিময়ে ইসরায়েলকে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এসব আক্রমণের জবাবে জেডি ভান্স মনে করিয়ে দেন, ইসরায়েলি অস্ত্রের 3/4 যুক্তরাষ্ট্রের তৈরি এবং এর খরচও তারাই জুগিয়েছে। তাই ইসরায়েলের সমস্যা ট্রাম্প নন, বরং তাদের বাস্তব পরিস্থিতি বোঝা উচিত। সবশেষে ভান্স ইরান চুক্তির চূড়ান্ত মুহূর্তে লেবাননের বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ওই হামলায় নিহত বহু মানুষের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের কোনো সম্পর্ক ছিল না। জেডি ভান্স জানান, ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও পারস্য উপসাগরীয় অঞ্চলে দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যুক্তরাষ্ট্রের মূল বার্তাটা হলো, তারা একটি স্থায়ী আঞ্চলিক কাঠামো তৈরি করতে চায় যা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করবে এবং একই সঙ্গে সব পক্ষ যাতে লেবাননের ভূখণ্ডগত সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখায় তা নিশ্চিত করবে। তাহলে সমীকরণটা এখন কি দাঁড়ালো? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল সিরিয়ার পতন আর প্রতিরোধ যোদ্ধাদের ক্ষয়ক্ষতিতে ইরানকে তারা দাবার বোর্ডে চেকমেট করে দিয়েছে, কিন্তু পারস্যের ঝানু রাজনীতিবিদরা প্রমাণ করলে তারা শুধু যুদ্ধে লড়ে না, তারা ইতিহাস গড়েন। যখন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছিল, ঠিক তখনই মাত্র 10 জনের এক একটি সুপার সেল দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ উল্টে দিল। ড্রোনগুলো হয়তো কুয়েত বা সৌদিতে পড়েছে, কিন্তু এর বিস্ফোরণের কম্পন সরাসরি অনুভূত হয়েছে ওয়াশিংটনের হোয়াইট হাউসে। আর ঠিক এই কারণে ট্রাম্প প্রশাসন আজ ইসরায়েলকে ধমক দিয়ে বলছে, সীমা লঙ্ঘন করো না। যে ইরানকে নিঃস্ব করার ছক কষা হয়েছিল, সেই ইরান এখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে $300 বিলিয়ন তহবিল পেতে যাচ্ছে। একেই বলে খাঁটি রাজকীয় প্রত্যাবর্তন। ইসরায়েল যতই ক্ষোভ প্রকাশ করুক না কেন,
জোয়ার এখন তেহরানের দিকে। পারস্যের এই জাদুকরি চাল মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিল কিনা তা এখন শুধু সময়ের অপেক্ষা। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ভ্যান্সের। আর অপর খবরটি হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে 18 জন নিহত। যখন কড়া হুঁশিয়ারি দিচ্ছে তখন ইতিমধ্যে 18 জন নিহত হয়েছে লেবাননে। ইসরায়েল বলছে যে তারা এই শান্তি চুক্তিতে যে লেবাননের অংশটা যুক্ত করা হয়েছে তার সাথে তারা সম্পৃক্ত না। তারা তাদের মতো করে তাদের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় তারা করবে। দক্ষিণ লেবাননে তাদের অবস্থান তারা ছাড়বে না। তো সেই কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা ইরান চুক্তি সমঝোতা স্মারক মেনে নেওয়ার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। এবং একই সঙ্গে জেডি ভ্যান্স বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিশ্বের বেশিরভাগ দেশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন শুধু যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র শক্তিশালী মিত্র হিসেবে অবশিষ্ট আছে। কথা সত্য, কোনো মিত্র নেই। বস্তুত ইউরোপের এবং অন্যান্য এশিয়ার বিভিন্ন দেশের একটা দুটা থাকতে পারে, হয়তো ভারতের কথা বলেনি কেন বুঝলাম না। ভারত হয়তো এই টোটাল এশিয়া ইউরোপের মধ্যে ভারত আর ওইদিকে আমেরিকা, এছাড়া ইসরায়েলের পাশে সত্যিই কেউ নেই। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রায় 1 ঘন্টা ব্যাপী ব্রিফিং শেষে ভ্যান্স বলেন, আমি যদি ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য হতাম তবে পুরো বিশ্বে আমার একমাত্র যে শক্তিশালী মিত্রটি টিকে আছে অন্তত তাকে আক্রমণ করতাম না। তার মানে জিনিসটা হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে এখন লেবাননে হামলা করা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছে তার বিরুদ্ধে যাওয়া, তার মানে হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যাওয়া। কিন্তু ইসরায়েল কিন্তু করে যাচ্ছে। এই জন্য আমি পাশাপাশি বললাম যে পত্রিকা রিপোর্ট এবং টেলিভিশনের সর্বশেষ আপডেট যে ইসরায়েলি হামলায় 18 জন নিহত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে ইসরায়েলের যারা মনে করছেন তাদের সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের একবার ঘুম থেকে ওঠা উচিত এবং বাস্তব পরিস্থিতিটা বোঝা দরকার। বাস্তবে আসলে কি, ইসরায়েলকে কেউ এখন বিশ্বাস করে না। ইসরায়েলকে যুদ্ধবাজ এবং রক্ত পিপাসু মনে করে। এবং মানে একসময় তাদের অনেক মিত্র ছিল যাদেরকে হয়তো যারা সমর্থন করতো ইসরায়েলকে, এখন কিন্তু তারা দেখছে পরিষ্কারভাবে যে গাজায় গণহত্যা ক্রমাগতভাবে চালাইছে, একতরফাভাবে সেখানে যুদ্ধ হয়নি। লেবাননে একই, লেবাননের ওই সামরিক বাহিনীর এমন কোনো সক্ষমতা নাই, কেবলমাত্র হিজবুল্লাহ তাদের প্রতিরোধ করছে। কিন্তু লেবাননেরও তো সেনাবাহিনী আছে, পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী আছে, তারা কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, কারণ ইসরায়েলের শক্তির কাছে তারা একেবারেই অসহায়। অসহায় বলে সেই দেশে যা খুশি তাই করবে এটা তো হতে পারে না। হিজবুল্লাহ যেখানে মেনে নিচ্ছে যে যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল মানছে না। প্রায় 4 মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইসরায়েলি নেতৃত্বের ট্রাম্প প্রশাসনের সম্পর্ক যে কতটা তিক্ত হয়েছে ভ্যান্সের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। ভ্যান্স তার ব্রিফিংয়ে বেশিরভাগ সময় জুড়ে ইরানের সঙ্গে করা চুক্তির পক্ষে সাফাই গান। এই চুক্তিতে ইসরায়েল সরাসরি কোনো পক্ষ ছিল না, তবে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে হবে। চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে অপরিশোধিত তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটির অর্থনীতিকে পুনর্জীবিত করবে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরান বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালী আবার খুলে দিতে রাজি হয়েছে এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের 60 দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে, যা শেষ পর্যন্ত ইরানের অর্থনৈতিক উন্নয়নের জন্য 30,000 কোটি বা $300 বিলিয়ন একটি পুনর্গঠন তহবিল গঠনের দিকে যেতে পারে। তো এখন ইসরায়েল কি বলছে? বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুখ খোলেনি, একে স্বাগত জানায়নি। বরং নেতানিয়াহুর একজন উপদেষ্টা বলছেন যে সমঝোতা স্মারকের লেবানন সংক্রান্ত অংশটি মেনে নিতে ইসরায়েল কোনোভাবে বাধ্য নয়, এবং বাধ্য নয় বলেই তারা এই যে হামলার ঘটনাগুলো ঘটছে। এখন এই হামলার কারণে আমেরিকা সত্যি সত্যি কতখানি রিয়াক্ট করে সেটা এখন দেখার বিষয়। যদি আমেরিকা সত্যি মিন করে যে ইসরায়েলের এই হামলা বন্ধ, তাহলে ইরানকে বলতে পারে যে ঠিক আছে, এটা তোমরা যদি ব্যবস্থা নাও আমরা কিছু করবো না। তাহলে কিন্তু খবর আছে, শুধু ইরান না, তখন মধ্যপ্রাচ্যের সকল দেশ ঝাঁপায় পড়বে ইসরায়েলের বিরুদ্ধে। সত্যি তাই, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল 2 মাসও টিকে থাকবে না। অথচ তারা জানে যে আমেরিকা অনেকটা বাধ্য হয়ে ট্রাম্প তার নিজের গতি রক্ষা করার জন্য এটি স্বাক্ষর করেছে, কিন্তু মানসিকভাবে তাদের সঙ্গে আছে। কিন্তু এখন প্রকাশ্যে এইভাবে বিদ্যাঙ্গুলি দেখানো এই সমঝোতা স্মারকের প্রতি, এটা আমেরিকার নীতি নির্ধারকদের জন্য তারা অপমানজনক মনে করছে বলেই এখন জেডি ভ্যান্স তার ক্ষোভ, দুঃখ, রাগ সবকিছু প্রকাশ করছে।